আসসালামু আলাইকুম। বিসিএস এর বিগত বছরের প্রশ্ন সলভ ধারাবাহিক সিরিজে আমন্ত্রণ জানাই। আমাকে একটু জানাবে যে আমার কথাটা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা, কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা। এটা একটু আমাকে এনশিওর করো যারা ক্লাসে যুক্ত হয়েছে। আমার কথা শোনা যায় ক্লিয়ার? সাউন্ডটা কি লাউড আছে? আমি যে কথা বলছি এই কথার সাউন্ড কি লাউড এবং ক্লিয়ার? যদি লাউড এবং ক্লিয়ার হয় তাহলে আমাকে একটু জানাও যে স্যার ক্লিয়ার, সাউন্ড ক্লিয়ার, কথা শোনা যাচ্ছে। এমনি মামুন চৌধুরী, জি ভাইয়া সাউন্ড ক্লিয়ার এবং লাউড। লাউড হচ্ছে কিনা একটু বলো, সাউন্ডটা কি লাউড কিনা। মাত্র একজন কমেন্ট করলো, বাকি 8 জন যারা দেখছো কমেন্ট না করলে বের হয়ে যাও ক্লাস থেকে। যারা রেসপন্স করবে না তাদের ক্লাস নেওয়ার দরকার নেই। সবাই একটু শেয়ার করে দাও ক্লাসটা। সবাইকে একটু অনুরোধ করবো যে ক্লাসটা একটু শেয়ার করে দাও। যতগুলো গ্রুপ আছো সবগুলো গ্রুপে একটু ক্লাসটা শেয়ার করে দাও। লাউড অ্যান্ড ক্লিয়ার, থ্যাংক ইউ। এমনি হৃদয় বলছে লাউড অ্যান্ড ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। লাউড এন্ড ক্লিয়ার। আমরা 25তম বিসিএস পর্যন্ত এসছিলাম প্রশ্ন সলভ করতে করতে। আমরা আজকে যেখান থেকে শুরু করব সেটা হলো 25তম বিসিএস। আমরা 26 পর্যন্ত শেষ করেছি। আমরা 26 পর্যন্ত শেষ করেছিলাম, তাই না? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি। তোমরা সবার কাছে অনুরোধ করবে একটু ক্লাসটা শেয়ার করে দাও। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও, শেয়ার করে দিয়ে আমাকে একটু জানাও যে ক্লাসটা শেয়ার হয়েছে। সবাইকে একটু ক্লাসটা শেয়ার করে দাও, শেয়ার করে দিয়ে একটু জানাও যে ভাই ক্লাস শেয়ার হয়েছে। ফাহমিদা, ফাহমিদা, এভরিথিং ইজ ক্লিয়ার এন্ড লাউড। ওকে, আমরা 25তম বিসিএস আজকে সলভ করব। দেখো, 1 নম্বর প্রশ্নের দিকে তাকাও, কি বলছে। টপিকের নাম হলো নদ নদী। তাহলে এই নদ নদীর সাথে নদীর যে বাঁধ আছে, যে ব্যারেজ আছে, হ্যাঁ, যে নদীর বাঁধ ব্যারেজ আছে, এই নদ নদীর রিলেটেড প্রশ্নগুলো পরীক্ষায় আসে। নদ নদী, নদীর বাঁধ, নদীর ব্যারেজ, নদীর উৎপত্তি, উপনদী। তাহলে খেয়াল করো, পুনর্ভবা, নাগর টাঙ্গন। তাহলে মহানন্দা, পুনর্ভবা, নাগর, নাগর টাঙ্গন কোন নদীর উপনদ? কোন নদীর উপনদ হচ্ছে এই মহানন্দা, পুনর্ভবা, টাঙ্গন? দেখো, এই যে মহানন্দা আছে, এই মহানন্দা নদীর উপনদ হচ্ছে, এই মহানন্দা নদীর উপনদ হচ্ছে পুনর্ভবা, নাগর এবং টাঙ্গন। পুনর্ভবা, নাগর এবং কি টাঙ্গন, এটা হচ্ছে এই নদীর উপনদ, মহানন্দা নদীর উপনদ। আচ্ছা, খেয়াল করো, 2 নম্বর প্রশ্নের দিকে তাকাও। টপিকটা এসছে প্রাচীন জনপদ থেকে। এখন জনপদের কি আসছে? অবস্থান, প্রাচীন জনপদের অবস্থান। আমরা এই প্রশ্ন অনেকবার পেয়েছি যে সবচেয়ে প্রাচীন পুণ্ড নগর, এই পুণ্ড নগরটা কোথায় অবস্থিত। তাহলে আমরা কি জানতাম? প্রাচীন জনপদ, প্রাচীন জনপদ, এই প্রাচীন জনপদের নাম হলো পুণ্ড্র। এই পুণ্ড্র জনপদে যারা বসবাস করত তাদেরকে বলা হতো পুণ্ড্র, পুণ্ড্রবাসী, পুণ্ড্রবাসী। অর্থাৎ এই পুণ্ড্র নগরের মানুষরা যেই স্থানটা বা যেই নগরে বসবাস করত সেটাকে বলা হতো পুণ্ড্র নগর। কি বলা হতো? পুণ্ড্র নগর। এই পুণ্ড্র নগরের আরেকটা নাম আছে, নাম হলো পুণ্ড্র বর্ধন। কি নাম? পুণ্ড্র বর্ধন। কি নাম? পুণ্ড্র বর্ধন। তাহলে এখন প্রশ্ন বললো, এই যে পুণ্ড্র নগর এটা কোথায় আছে? এই যে পুণ্ড্র নগর বা পুণ্ড্র জনপদটা আছে, এটার বর্তমান অবস্থান হলো এই যে মহাস্থানগড়। অর্থাৎ এই পুণ্ড্র নগরের বর্তমান স্থান হলো মহাস্থানগড়। কি নাম? মহাস্থানগড়। এমনি মামুন চৌধুরী বলছে ভাইয়া ভার্সিটির কোশ্চেন সলভ করাবেন না? হ্যাঁ করাবো, আমরা বিসিএস করাবো, এরপরে ভার্সিটিতে ঢুকবো। এগুলো সবগুলাই কোনো না কোনো ভার্সিটিতে আসছে। যেগুলো আমি বলছি এগুলো কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন হয়েছে।
সো এগুলো একটু ভালো করে পড়ো। তাহলে দেখেন প্রাচীন জনপদের যে নগরী পুন্ড নগর সেটা কোথায় আছে? এই মহাস্থানগড়ে আছে, মহাস্থানগড়। এর পাহাড়পুর আছে কোথায়? নওগাঁ জেলায় আছে পাহাড়পুর। এই বিক্রমপুর কোথায় আছে? এই বিক্রমপুর আছে মুন্সিগঞ্জে। বিক্রমপুর আছে কোথায়? মুন্সিগঞ্জে আছে বিক্রমপুর। আর এই ময়নামতি কোথায় আছে? এই ময়নামতি আছে কুমিল্লাতে। তাহলে আমরা বলি কুমিল্লার ময়নামতি, কি বলি? কুমিল্লার ময়নামতি। তারপর বগুড়ার মহাস্থানগড়, নওগাঁর পাহাড়পুর, মুন্সিগঞ্জের বিক্রমপুর। মুন্সিগঞ্জ, বিক্রমপুর। ওকে, এরপরে আসো, 2 এর অ্যান্সার হচ্ছে 3। 3 নাম্বার প্রশ্ন, উপমহাদেশের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে ছিলেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর ছিলেন স্যার এ এফ রহমান। স্যার এ এফ রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর ছিলেন স্যার এ এফ রহমান। আচ্ছা, এরপরে প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদ কাল কত বছর? খেয়াল করেন, এই যে নির্বাচন কমিশনটা বলছি, নির্বাচন কমিশন, এই যে নির্বাচন কমিশন বলছি, যেটার অধীনে নির্বাচন হয়, এই নির্বাচন কমিশনটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। কি প্রতিষ্ঠান? সাংবিধানিক প্রতিষ্ঠান। নির্বাচন কমিশনটা হলো একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। এই নির্বাচন কমিশনের যে অফিসটা আছে, এই নির্বাচনের কমিশনের যে অফিস আছে, এই অফিসটা আছে আগারগাঁও। কোথায় আছে? আগারগাঁও। নির্বাচন কমিশনের যে অফিস, এই অফিস আছে আগারগাঁও। তাহলে নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। এই নির্বাচন কমিশনের যিনি চেয়ারম্যান হন, এই চেয়ারম্যানের যে পদটা, এই পদটা হলো সাংবিধানিক পদ। সাংবিধানিক পদ। প্রশ্ন হতে পারে নিচের কোন পদ সাংবিধানিক পদ না? নিচের কোন পদটি সাংবিধানিক পদ না? এই ধরনের প্রশ্ন হতে পারে। এখন এই নির্বাচন কমিশনের মেয়াদকাল কত বছর? নির্বাচন কমিশনের মেয়াদকাল কত বছর? 5 বছর। নির্বাচন কমিশনের মেয়াদ কত বছর? 5 বছর। মেয়াদ কত বছর? 5 বছর। খেয়াল করো, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদ আবার 4 বছর। এই যে 4 বছর, এটা হলো ব্যাংকের যে গভর্নর হন, সেই গভর্নরের মেয়াদ হলো 4 বছর। প্রধানমন্ত্রীর মেয়াদ 4 বছর, প্রধানমন্ত্রীর মেয়াদ 5 বছর, রাষ্ট্রপতির মেয়াদ 5 বছর, কমিশনের মেয়াদ 5 বছর। এগুলো একটু দেখতে হবে। সার্কভুক্ত কোন দেশের দূতাবাস বাংলাদেশে নাই? এটা বিগত প্রশ্ন, অনেক আগের প্রশ্ন, এটা এখন দূতাবাস হয়েছে। হ্যাঁ, এটা আমরা একটু স্কিপ করছি। তাও আমরা এই সার্কভুক্ত এই কয়েকটা দেশ আছে এখানে, এগুলো নিয়ে একটু আলোচনা করে দিই, একটু শোনেন। এই যে মালদ্বীপ, এই মালদ্বীপটা হচ্ছে একটা দ্বীপ রাষ্ট্র। মালদ্বীপ একটা দ্বীপ রাষ্ট্র। হ্যাঁ, মালদ্বীপ দক্ষিণ এশিয়ার একটা দেশ হচ্ছে মালদ্বীপ। দক্ষিণ এশিয়ার একটা দেশ হচ্ছে মালদ্বীপ। এই মালদ্বীপের কোনো সেনাবাহিনী নাই। মালদ্বীপের কোনো সেনাবাহিনী নাই, সেনাবাহিনী নেই। এবং এই দেশটা একটা ওয়াটার লক কান্ট্রি। ওয়াটার লক কান্ট্রি, দ্বীপ রাষ্ট্র এটা। এবং এই দেশের কোনো সীমান্ত নাই। এই মালদ্বীপ যে দেশটা আছে, এই দেশের কোনো অন্য দেশের সাথে সীমানা নাই। এই জন্য এই দেশের কোনো সীমান্ত বাহিনী নাই। এটা একটা ওয়াটার লক কান্ট্রি, দক্ষিণ এশিয়ার একটা দেশ। এই দেশটার অর্থনীতিটা নির্ভর করে পর্যটন শিল্পের উপর। এই দেশের মালদ্বীপের অর্থনীতি নির্ভর করে পর্যটন শিল্পের উপর। এবং এই মালদ্বীপ দেশটার মাথাপিছু আয় অনেক বেশি। অর্থাৎ সার্কভুক্ত দেশের মাথাপিছুর মধ্যে, সার্কভুক্ত 8টা দেশের মধ্যে মাথাপিছু আয় সবচেয়ে বেশি হলো এই মালদ্বীপে। মাথাপিছু আয়, মাথাপিছু আয়, মাথাপিছু আয় এবং শিক্ষার হার, মাথাপিছু আয় এবং শিক্ষার হার উভয়ই সবচেয়ে বেশি হলো এই মালদ্বীপ যে দেশটা আছে সেখানে। আবার দেখেন নেপাল, এই নেপালে সর্বশেষ রাজতন্ত্র বিলুপ্ত হয় 2008 সালে। অর্থাৎ নেপালের রাজতন্ত্র বিলুপ্ত হয় 2008 সালে। রাজতন্ত্র বিলুপ্ত হয়েছিল 2008 সালে। অর্থাৎ 2008 সাল থেকে এই নেপাল দেশটা গণতান্ত্রিক দেশে পরিণত হয়েছে। এবং নেপালের সর্বশেষ রাজা যিনি, তার নাম ছিল জ্ঞানেন্দ্র। নেপালের সর্বশেষ রাজা ছিলেন রাজা জ্ঞানেন্দ্র। এই নেপালকে বলা হয় হিমালয়ের দান। নেপালকে বলা হয় হিমালয়ের দান। কি দান? হিমালয়ের দান নেপাল। সর্বশেষ রাজা জ্ঞানেন্দ্র। রাজতন্ত্র চালু হয়েছে 2008 সালে এবং এই দেশে মানে প্রজাতন্ত্র, গণতন্ত্র চালু হয় 2008 সালে। অপরদিকে দেখেন শ্রীলঙ্কা, দক্ষিণ এশিয়ার একমাত্র বৌদ্ধ রাষ্ট্র এটা। দক্ষিণ এশিয়ার একমাত্র বৌদ্ধ রাষ্ট্র হচ্ছে শ্রীলঙ্কা। এই দেশটার ভাষা হচ্ছে সিংহলি। শ্রীলঙ্কার ভাষা হচ্ছে সিংহলি। আচ্ছা, আমাদের হযরত আদম আলাইহিসসালাম সর্বপ্রথম একটা পর্বতে পা রেখেছিলেন। সেই পর্বতটা আছে এই শ্রীলঙ্কায়, নাম হলো অ্যাডামস পিক বা অ্যাডামস পর্বত। তাহলে
হযরত আদম আলাইহিসসালাম সর্বপ্রথম যে পর্বতে পা রেখেছেন তার নাম হচ্ছে অ্যাডামস পিক বা অ্যাডামস পর্বত, আছে এই শ্রীলঙ্কাতে। অপরদিকে দেখেন এই যে ভুটান যে দেশটা আছে, এই যে ভুটান যে দেশটা আছে, এই ভুটানে সার্কভুক্ত 8টা দেশের মধ্যে অর্থাৎ দক্ষিণ এশিয়ার 8টা দেশের মধ্যে ভুটানের বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি। সার্কভুক্ত 8টা দেশের মধ্যে ভুটানের বনভূমির পরিমাণ অনেক বেশি এবং সার্ক বন গবেষণা কেন্দ্রই আছে এই ভুটানে। এই ভুটানকে বলা হয় গর্জনশীল ড্রাগনের দেশ এবং বজ্রপাতের দেশ। এই ভুটান যে দেশটা আছে এই দেশটাতে সর্বপ্রথম মানে বিশ্বের মধ্যে সর্বপ্রথম ধূমপান নিষিদ্ধ করেছে হচ্ছে এই গর্জনশীল ড্রাগনের দেশ এই ভুটান দেশটা। ওকে, তাহলে দেখেন এই যে 4টা অপশন এগুলো নিয়ে অনেকবার পরীক্ষায় প্রশ্ন হয়েছে। আমি যদিও এটা ইন্টারন্যাশনাল পার্টের আলোচনা, তো আমি আপনাদেরকে একটু বলে দিলাম গর্জনশীল ড্রাগনের দেশ, বজ্রপাতের দেশ বলা হয় ভুটান। আচ্ছা, কোশ্চেন নাম্বার কত চলে গেল? 5। এরপরে আমরা কোশ্চেন নাম্বার 6-এ আসি। আমি বলেছিলাম আপনি অ্যাডমিশন টেস্টের শিক্ষার্থী হন আর চাকরির প্রত্যাশী হন, মানে আপনার টার্গেট যেটাই হোক না কেন ভাই, বিগত বছরের প্রশ্নটা সলভ করবেন এবং দেখবেন যে এই উপজাতি, নদ নদী, সংবিধান, মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, হ্যাঁ, এইগুলো রিলেটেড প্রশ্ন আসছে। সো এটা ভাবার কোনো অবকাশ নেই যে আমার বিসিএস এর প্রশ্ন সলভ করলে আমার অ্যাডমিশনে কাজে লাগবে না। অলওয়েজ মাথায় চিন্তা করবেন, আপনি অন্যদের থেকে 2টা প্রশ্ন বেশি পড়ে গেলে আপনি 2টা প্রশ্ন কমন পাবেন। সো আপনি অ্যাডমিশনের শিক্ষার্থী হলে বিসিএস টা অবশ্যই সলভ করবেন। আপনি যদি বিসিএস এর শিক্ষার্থী হন তাহলে আপনি অ্যাডমিশনের কোশ্চেন গুলো অবশ্যই সলভ করবেন, মাথায় থাকে যা। এখন ওটা আবার ভাববেন না, ও ভাই আমি তো বিসিএস পরীক্ষা দিচ্ছি, আমি কেন অ্যাডমিশনেরটা করব। বিষয়টা তা নয়, কারণ ওই পিএসসির যারা প্রশ্ন প্রণয়নে থাকে ওরা কোনো না কোনো ইউনিভার্সিটির প্রশ্ন কমিটির মধ্যে থাকেই। সো এটা ভাবার কোনো অবকাশ নেই। এই এই থিওরি মাথা থেকে ফেলে দেন, ঠিক আছে? এই থিওরি মাথা থেকে ফেলে দেন যে ভাই আমি বিসিএস এরটা কেন করব। দেখেন 6 নাম্বার প্রশ্ন, টপিকের নাম হলো উপজাতি। উপজাতির থেকে 3 ধরনের প্রশ্ন হতে পারে। একটা হলো উপজাতির অবস্থান থেকে হতে পারে, উপজাতির যে উৎসব আছে সেই উৎসব থেকে হতে পারে, অথবা উপজাতি নিয়ে যে বিশেষ তথ্য আছে সেই বিশেষ তথ্য থেকে হতে পারে। বিশেষ তথ্য, হ্যাঁ, খেয়াল করেন 6 নাম্বার প্রশ্ন বলছে কোন বাংলাদেশি উপজাতি পারিবারিক কাঠামো মাতৃতান্ত্রিক। মাতৃতান্ত্রিক আমি গতদিন ক্লাসে বলেছিলাম যে বাংলাদেশে গারো, এই যে গারো আর খাসিয়া, গারো আর খাসিয়া উপজাতি হচ্ছে মাতৃতান্ত্রিক। গারো খাসিয়া হলো মাতৃতান্ত্রিক আর বাকি সব পিতৃ। গারো খাসিয়া মাতৃ, বাকি সব পিতৃ। গারো খাসিয়া মাতৃ, বাকি সব পিতৃরা। তাহলে এখানে বলছেন মাতৃতান্ত্রিক কোনটা? মারমা পিতৃ, সাঁওতাল পিতৃ। তাহলে গারো, এখানে অ্যান্সার দুইটাই হবে, একটা হচ্ছে খাসিয়া, গারো, দুইটাই অ্যান্সার হবে। খ এবং ঘ দুইটাই অ্যান্সার, খ এবং ঘ দুইটাই অ্যান্সার হবে। ও এখানে সরি 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 সরি, এখানে বলছে পিতৃতান্ত্রিক। ও এখানে পিতৃতান্ত্রিক বলছে, তাহলে পিতৃতান্ত্রিক বললে আপনি এখানে কাটেন খাসিয়া বাদ, গারো বাদ। এখন এখানে একটা প্রশ্ন আছে সাঁওতাল, এই সাঁওতালের ক্ষেত্রে একটা প্রশ্ন আছে, সেটা হলো সাঁওতালি পরিবারের মধ্যে যে পুত্র সন্তান জন্মায়, সাঁওতালি পরিবারের মধ্যে যে পুত্র সন্তান জন্মায় এই পুত্ররা পিতার পরিচয় বড় হয়, পিতার পরিচয়। পুত্র বড় হয় পিতার পরিচয়, আর যদি কন্যা জন্মায় সে কন্যা বড় হয় মাতার পরিচয়। কিন্তু এদের সমাজ ব্যবস্থাটা আবার আংশিকভাবে মাতৃতান্ত্রিক, এখন বর্তমানে অধিকাংশই মাতৃতান্ত্রিক। কাজে আমি এখানে অ্যান্সার নিব হচ্ছে মারমা, অ্যান্সার হবে মারমা। অ্যান্সার দিলাম মারমা। কোশ্চেন নাম্বার 6, প্রশ্ন 6, প্রশ্ন 6। তাহলে এখন প্রশ্ন 6 দুই টাইপেরই আমি আপনাকে দেখালাম। যদি বলে মাতৃতান্ত্রিক কোনটা, তাহলে আমি গারো খাসিয়া মাতৃতান্ত্রিক দাগাবো। যদি বলে পিতৃতান্ত্রিক কোনটা, তাহলে আমি সেভাবে দাগাবো। আশা করি ক্লিয়ার হয়েছেন। ওকে, কোন কোন বইয়ে হয়তো দেখবেন মারমা সাঁওতাল দুইটাই অ্যান্সার নিয়েছে, বাট অ্যাকচুয়ালি অধিক অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে মারমা। আচ্ছা, এরপরে 7 নাম্বার প্রশ্ন, নিচের কোন পর্যটক বা পরিভ্রাজক, পর্যটক পরিভ্রাজক প্রাচীন ইতিহাসের টপিক। এই টপিকটা হলো প্রাচীন ইতিহাস, বিভিন্ন সময়ে যে মানুষগুলা ঘুরতে এসেছিল তাদের থেকে বলছে যে কোন পরিভ্রাজক বা পর্যটক সোনারগাঁও এসেছিলেন। ফা হিয়েন, চীন থেকে আসা পর্যটক। মার্কো পোলো, হিউয়েন সাং, হিউয়েন সাং এসেছিলেন 7ম শতকে
হর্ষবর্ধনের সময় নালন্দা মহাবিহারে। আর ইবনে বতুতা তিনি সোনারগাঁও এসেছিলেন, ইবনে বতুতা। তাহলে অ্যান্সার হবে ইবনে বতুতা। এই ইবনে বতুতার একটা গ্রন্থ আছে, তার নাম হলো কিতাবুল রেহেলা। আচ্ছা, এর পরের কোশ্চেনটা 8 নাম্বার। এটা টপিক হলো সরকার ব্যবস্থা। এই টপিকের নাম হলো সরকার ব্যবস্থা। সরকার ব্যবস্থার মধ্যে একটা সেগমেন্ট আছে, তার নাম হলো স্থানীয় সরকার ব্যবস্থা। সেই স্থানীয় সরকার ব্যবস্থা থেকে প্রশ্ন আসছে। আপনারা যারা ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটে পরীক্ষা দিবেন, জাহাঙ্গীরনগরের বি ইউনিটে পরীক্ষা দিবেন, তাদের সরকার ব্যবস্থা একটা সাবজেক্ট আছে। চট্টগ্রামের ডিতে যারা পরীক্ষা দিবেন, বিভাগ পরিবর্তনে যারা পরীক্ষা দিবেন, তাদের এই রিলেটেড প্রশ্ন আসবে সরকারের ব্যবস্থা থেকে। দেখেন, বাংলাদেশে কয় স্তর বিশিষ্ট স্থানীয় সরকারের ব্যবস্থা বিদ্যমান? স্থানীয় সরকারের ব্যবস্থা কি কি এটা আগে জানতে হবে, না জানলে এই প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। স্থানীয় সরকারের ব্যবস্থা কি এটা আগে একটু বোঝেন। দেখেন, বাংলাদেশের স্থানীয় সরকার একটু অ্যান্সার করেন তো, দেখি আপনারা অ্যান্সার করেন তো, আপনারা অ্যান্সার করেন। দেখেন, স্থানীয় সরকারের ব্যবস্থাকে দুইটা শ্রেণীতে ভাগ করা যায়। স্থানীয় সরকারের ব্যবস্থাকে দুইটা শ্রেণীতে ভাগ করা যায়, দুইটা শ্রেণী। একটা হচ্ছে শহরাঞ্চল, আমি আগেও একবার এই ফ্রি ক্লাসে বলেছিলাম, শহরাঞ্চল। আরেকটা হচ্ছে গ্রামাঞ্চল। শহরাঞ্চল আর একটা হচ্ছে গ্রামাঞ্চল। এই শহরাঞ্চলের ব্যবস্থা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সিটি কর্পোরেশন মেয়র, আর একটা হচ্ছে পৌরসভা। এই যে শহরাঞ্চলটা আমরা দেখছি, এটা একটা হলো সিটি কর্পোরেশন, সিটি কর্পোরেশন, আর একটা হচ্ছে পৌরসভা। আমরা এই দুইটা দেখি। আর অপরদিকে গ্রামাঞ্চল যেটা দেখি, এখানে 3 ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান। কয় ধরনের? 3 ধরনের। এটা স্তর 3টা। একটা হলো ইউনিয়ন পরিষদ, অর্থাৎ স্থানীয় সরকার ব্যবস্থার সর্বনিম্ন একদম সবচেয়ে ছোট যে জায়গা, একদম ক্ষুদ্র যে জায়গাটা, সেটা হলো ইউনিয়ন পরিষদ। এরপরে উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, এরপরে হলো জেলা পরিষদ। ইউনিয়ন, উপজেলা, জেলা। তাহলে দেখেন, এখানে 3 আর এখানে 2, টোটাল মিলে 5টা স্তর আর 2টা শ্রেণী। এখন বলেছে স্থানীয় সরকার ব্যবস্থা কয় স্তর বিশিষ্ট সরকার ব্যবস্থা। তাহলে এই যে আমরা গ্রামাঞ্চল, যেটা এই গ্রামাঞ্চলটা কি অ্যাকচুয়ালি বলছে স্থানীয় সরকার ব্যবস্থা, সেটা হচ্ছে 3 স্তর বিশিষ্ট সরকার ব্যবস্থা। একটা হচ্ছে ইউনিয়ন পরিষদ, একটা উপজেলা পরিষদ, একটা জেলা পরিষদ। এবং এটাও বলেছিলাম যে এই সিটি কর্পোরেশনের যিনি প্রধান হন তাকে বলা হয় মেয়র। মেয়র বলা হয়, যার মেয়াদ হচ্ছে 5 বছর, এবং এই মেয়রকে বলা হয় নগর পিতা। আবার ওদিকে দেখেন, এই যে যে জেলা পরিষদ আছেন, এই জেলা পরিষদের যিনি প্রধান হন, জেলার যিনি প্রধান হন তাকে বলা হয় ডিসি। যিনি প্রধান হন তাকে বলা হয় ডিসি, যিনি একজন বিসিএস ক্যাডার অফিসার। আবার উপজেলা পরিষদে যিনি একজন প্রধান হন, সেই উপজেলা পরিষদে থাকে ইউএনও, নাম শুনে থাকবেন, ইউএনও, যেটাকে বলা হয় উপজেলা নির্বাহী অফিসার, বিসিএস ক্যাডার, উনিও বিসিএস ক্যাডার, উপজেলা নির্বাহী অফিসার। আবার ইউনিয়ন পরিষদে থাকেন একজন মেম্বার, যেটাকে বলা হয় ইউনিয়ন পরিষদ মেম্বার। তো এই এই জায়গাগুলো হচ্ছে নগর ব্যবস্থা থেকে, সরকার ব্যবস্থা থেকে। আপনারা আমাদের পেইড ব্যাচে এই ক্লাসগুলো ইনশাল্লাহ পাবেন, এবং আমি ফ্রি ক্লাসেও ইনশাল্লাহ এগুলো নেওয়ার চেষ্টা করব। আমি জানি না পারবো কিনা সব টপিক, বাট আমি নেওয়ার চেষ্টা করব। বাট পেইড ব্যাচে এই ক্লাসগুলো ইনশাল্লাহ হবে। ওকে, এরপরে আসি 9 নাম্বার প্রশ্ন। কি বলছে? বাংলাদেশের 8ম জাতীয় সংসদে নিজেই নিজের কাছে লাগবে না ওটা। বাংলাদেশ কত সালে সিটিবিটি অনুমোদন করে? দেখি একটু পারেন তো, চেষ্টা করেন তো। সিটিবিটি, কম্প্রেহেনসিভ টেস্ট ব্যান ট্রিটি যেটাকে বলা হয়, সিটিবিটি। সিটিবিটি, কম্প্রেহেনসিভ টেস্ট ব্যান ট্রিটি, এটা কবে অনুমোদন করে? অনেক আগের প্রশ্ন, অনেক আগের প্রশ্ন। 10 নাম্বার, প্রশ্ন নাম্বার 10। আচ্ছা, আমাকে মানে কয়েকজন মাঝে মাঝে বলে যে, আমাকে মাঝে মাঝে কয়েকজন বলে যে ভাই, মানে আপনি বিসিএস এর ক্লাস কিভাবে নেন? আপনি তো বিসিএস পাশ করেন নাই, বা আপনি তো কোনো ক্যাডার না, তাহলে আপনি কিভাবে ক্লাস নিচ্ছেন? তা আপনাদের কি মনে হয় আসলে বিসিএস এর প্রশ্ন সলভ করার জন্য মানে বিসিএস ক্যাডারই হতে হয়, বা বিসিএস প্রিলি পাশ করতেই হয়, মানে এটা কি আসলে বাধ্যতামূলক? অথবা ধরেন অ্যাডমিশন টেস্টের ক্লাস নেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়েরই শিক্ষার্থী হতে হবে, বা ধরেন বি ইউনিটের প্রস্তুতি নেবার জন্য পড়ানোর জন্য বি ইউনিটের স্টুডেন্টই হতে হবে যে টপ করেছে, এরকম বিষয়টা কি এরকম কখনো? বলেন তো। না, বা অথবা জাহাঙ্গীরনগরের প্রস্তুতি নেবার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাইয়ের কাছেই পড়তে হবে, বা যিনি জাহাঙ্গীরনগর থেকে পড়ে এসেছেন ওনার কাছেই পড়তে হবে, বিষয়টা কি এরকম?
আমরা আপনাদের চিন্তা ভাবনা বলি, শুনি, আসলে কি তাই? বিষয়টা কি তাই? ওই যে বিষয়টা এরকম হয়ে গেল যে ক্লাস 5 এর একটা বাচ্চাকে পড়ানোর জন্য বুয়েটের একটা ভাই লাগবে। বিষয়টা এরকম। আমি আপনাদের কাছে আরেকটা একটা জিনিস বলে রাখি, সবসময় মাথায় রাখবেন কয়েকটা কথা। সেটা হচ্ছে যে মানে আপনার থেকে বয়সে অনেক ছোট হতে পারে অনেকে, বাট আপনার থেকে অনেক এগিয়ে হয়তো অন্য কোনো সেক্টরে আছে সে। আপনার থেকে বয়সে ছোট, আপনার থেকে বয়সে ছোট, অভিজ্ঞতায়ও ছোট হতে পারে, কর্মক্ষেত্রেও আপনার থেকে হয়তো সে ছোট হতে পারে, কিন্তু এমন কোন স্পেসিফিক জায়গা আছে সে আপনার থেকে অনেক এগিয়ে, সে অনেক মেধাবী, সে অনেক দক্ষ, সে অনেক স্কিলফুল সেখানে। হয় না এরকম? হয়তো এরকম। কাজেই কখনো বয়সকে খাটো করে দেখবেন না। আপনার থেকে ছোট যদি কেউ হয়, যদি সে ইংরেজি খুবই চমৎকার পারে, আমার এরকম অনেক শিক্ষার্থী আছে যারা ইংরেজির স্পোকেন ইংলিশ এত ভালো, এত ভালো, আমি ওদের থেকে শিখি। তার মানে কি এইটা যে আমি ওর থেকে শিখবো না? তা তো না। সো বিসিএস এর কোশ্চেন সলভ করার জন্য, বিসিএস এর পড়ানোর জন্য বিসিএস ক্যাডার হতে হয় না। অভিজ্ঞতা দরকার হয়, মেধা দরকার হয়, সাধনা দরকার হয়, এবং অ্যানালাইসিস ক্যাপাবিলিটি দরকার হয়। আমি আপনাদেরকে এটাই বলে রাখছি, আপনারা হয়তো এখানে অনেকে অ্যাডমিশন টেস্টে শিক্ষার্থী, হয়তো অনেকের বিসিএস জবের, অনেকের পরে হয়তো যুক্ত হবেন। আমি আপনাদের জন্য বলে রাখি এটাই, যে কখনো এটা চিন্তা করবেন না যে মানে আপনাকে যিনি পড়াচ্ছে তার অ্যাকচুয়াল ব্যাকগ্রাউন্ডটা অনেক ভালো কিনা। বিষয়টা ওটা, ব্যাকগ্রাউন্ড ভালো হলে ভালো, নিজের কাছে একটা স্যাটিসফ্যাকশন কাজ করে, বাট ইনি আপনাকে ডেলিভার দিতে পারছে কিনা, পড়াইতে পারছে কিনা, এটা মুখ্য। সে ন্যাশনালে পড়ে আসুক, কি বলে এটাকে, সে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ুক, রাজশাহীতে পড়ুক, চট্টগ্রামে পড়ুক, বুয়েটে পড়ুক, ইট ডাজন্ট ম্যাটার। ম্যাটার হচ্ছে সে অ্যাকচুয়ালি আপনাকে দিতে পারছে কিনা, আপনার যতটুকু পাওয়ার কথা সেটা আপনি তার থেকে নিতে পারছেন কিনা, সে পড়াইতে পারে কিনা, এইটা ম্যাটার। মাথায় রাখবেন। কম্প্রিহেনসিভ টেস্ট টেস্ট ব্র্যান্ড ট্রিটি কবে হয়েছে, মানে এটা কবে অনুমোদন করে? অনেকে উত্তর দিয়েছেন 2000 সালে। আচ্ছা, এরপরে আসেন আমরা সদ্য ঘোষিত তিতাস উপজেলা, এটা আমরা পরে পড়বো, তিতাস এখন আর নাই, কুমিল্লার তিতাস। বাংলাদেশের জাতীয় সংসদের কোরাম, এটা খুবই চমৎকার একটা প্রশ্ন। জাতীয় সংসদের কোরাম, এই প্রশ্ন আসছে সংসদ থেকে, অর্থাৎ এটাও সরকার ব্যবস্থার একটা টপিক। মহান জাতীয় সংসদের সাথে জড়িত সংখ্যা একটা টপিক আছে, সেখান থেকে আসছে। জাতীয় সংসদ কোরাম, এই কোরাম একটা অধিবেশন হবার জন্য, একটা অধিবেশন হবার জন্য একটা নির্দিষ্ট সংখ্যক মানুষ লাগে। ধরেন একটা মিটিং করার জন্য একটা নির্দিষ্ট সংখ্যক মানুষ লাগে না? একইভাবে জাতীয় সংসদের অধিবেশন পরিচালনার জন্য বা কোরামের জন্য একটা নির্দিষ্ট সংখ্যক মানুষ লাগে। অর্থাৎ 60 জন, অ্যাটলিস্ট 60 জন ব্যক্তি যদি না হয় তাহলে কোনো অধিবেশন ডাকা যায় না বা কোনো কোরাম হয় না। অ্যাটলিস্ট 60 জন লাগবে। আবার দেখেন 90 দিন বলে একটা কথা আছে। 90 দিন, এই যে 90 দিনের কথা বললাম, ধরেন কোন একটা জাতীয় সংসদ সদস্য, কোন এক জাতীয় সংসদ সদস্য তিনি স্পিকারের অনুমতি ছাড়া তিনি এই কি বলে 90 দিনের বেশি তিনি সংসদের বাইরে তিনি থাকতে পারবেন না। স্পিকারের অনুমতি ছাড়া কোনো ব্যক্তি 90 দিনের বাইরে সংসদের বাইরে তিনি থাকতে পারবে না। যদি থাকে তাহলে তার সদস্যপদ বাতিল হবে। আবার এখানে আরেকটা জিনিস আছে, 120 দিন বলে একটা কথা আছে। 120 দিন, এই 120 দিনটা হচ্ছে রাষ্ট্রপতি চাইলে জাতীয় সংসদের অনুমতি ক্রমে অথবা জাতীয় সংসদ অধিবেশন না হলেও তিনি তার ক্ষমতার বলে 120 দিন জরুরি অবস্থা বিধান রাখতে পারেন। জরুরি অবস্থার বিধান থাকে 120 দিন। তো এইগুলো জাতীয় সংসদের সাথে জড়িত টপিক, হলো জাতীয় সংসদ, করতে হবে আপনাদেরকে। আচ্ছা, এরপরে আমি বলেছি পত্রিকা থেকে অনেকগুলো প্রশ্ন হয়, পত্রিকা থেকে প্রশ্ন হয়। সো যদি পারেন অ্যান্সার দেন। বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক কে ছিল? আপনারা এটা পারার কথা, বঙ্গদর্শন পত্রিকা পারার কথা। বঙ্গদর্শন পত্রিকা, কোশ্চেন নাম্বার 13, কোশ্চেন 13, বঙ্গদর্শন পত্রিকা, এটা পারার কথা। বঙ্গদর্শন পত্রিকা নিয়ে আপনারা অনেকবার পড়েছেন। বঙ্গদর্শন পত্রিকা আমরা সেদিনও আলোচনা করেছিলাম জাতীয় সঙ্গীতের ক্ষেত্রে বঙ্গদর্শন পত্রিকা। দেখেন এই যে
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে বঙ্গদর্শন পত্রিকা, এই পত্রিকাতেই কিন্তু 1905 সালে জাতীয় সঙ্গীত রচিত হয়েছিল। তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আচ্ছা, বাংলাদেশের একমাত্র কিশোরী কিশোরী সংশোধন প্রতিষ্ঠান কোথায়? দেখেন, যারা হচ্ছে একটু মানে বয়স 18-র নিচে, তারা যদি কোনো অপরাধ করে তখন তাহলে সরাসরি তাদেরকে জেলে পাঠায় না, তাদেরকে একটা সংশোধন কেন্দ্রেতে পাঠায়। খেয়াল করবেন, জেল, হ্যাঁ, জেলে পাঠায় না, হাজতখানায় তাদেরকে পাঠায় না। আপনারা কখনো খেয়াল করবেন, বাংলাদেশের যতগুলো জেল আছে, এই জেলের উপরে লেখা একটা স্লোগান আছে, জেলের একটা স্লোগান আছে, সেটা হলো রাখিব নিরাপদ, রাখিব নিরাপদ, রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ, দেখাবো আলোর পথ, রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। আপনি যে কোনো একটা জেলের সামনে যান, সেই স্লোগানটা আপনি পাবেন। এখন বলছে কিশোর একটা সংশোধন কেন্দ্র আছে আর কিশোরী সংশোধন কেন্দ্র আছে যশোরে, তারপরে হচ্ছে কোনাবাড়িতে, টঙ্গীতে, গাজীপুরে। গাজীপুর, কোনাবাড়ি, টঙ্গী সবগুলো একই জায়গায়, কিন্তু স্পেসিফিক ভাবে একটু প্রশ্নটা অ্যান্সার করতে হবে। এই সবগুলাই তো এই গাজীপুরেই আছে, তাই না? তাহলে খেয়াল করেন, তাহলে এই যে কোনাবাড়ি, কোনাবাড়ি যে জায়গাটা আছে এটা গাজীপুরের, অ্যাকচুয়ালি অ্যান্সার হবে কোনাবাড়ি। যদি কোনাবাড়ি না থাকতো তাহলে আপনি গাজীপুর দিতেন। যদি এখানে বলতো টঙ্গীও নাই, কোনাবাড়িও নাই, এখানে আছে যশোর, এখানে আছে টাঙ্গাইল, টাঙ্গাইল, আর এখানে অন্য একটা জায়গা আছে, তাহলে আপনি গাজীপুর দাগাইতে পারতেন। কিন্তু গাজীপুরের অ্যাকচুয়াল যে জায়গাটা সেটা হচ্ছে এই কোনাবাড়ি, সেই কোনাবাড়িতে আছে, অ্যান্সার হচ্ছে কোনাবাড়ি। ওকে, আচ্ছা, বাঙালি এবং যমুনা, আবারও নদ নদী নিয়ে একটা প্রশ্ন হয়েছে। বাঙালি এবং যমুনা নদীর সংযোগস্থল কোথায়? নদীর মিলিত স্থান, নদীর মিলিত স্থান, বাঙালি এবং যমুনা নদীর মিলিত স্থান। একটু অ্যান্সার করবেন। কোশ্চেন নাম্বার 15, বগুড়া। ওকে, থ্যাংক ইউ। কে যেন বললো বগুড়া। তাহলে দেখেন, বাঙালি এবং যমুনা নদীর মিলিত স্থান কোনটা? তাহলে নদ নদী থেকে কয়েকটা জিনিস পড়তে হবে, আমি বলে দেই। আমি যদি সুযোগ পাই ফ্রি ক্লাসে নদ নদীর ক্লাস নেব ইনশাল্লাহ। সেটা হলো নদীর নদীর উৎপত্তি, এরপরে নদীর মিলিত স্থান, নদীর উৎপত্তি, নদীর মিলিত স্থান এবং মিলিত হয়ে যে নতুন নাম ধারণ করে, এই জায়গাগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। কাজে এই জায়গাটা ভালো করে পড়তে হবে নদ নদী থেকে। 6 নাম্বার, সাবমেরিন প্রকল্পটি, সাবমেরিন কেবল, বাংলাদেশে সাবমেরিন কেবল আছে যেটা হচ্ছে দুইটা, আমি একটু লিখে দেই। এটা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা থেকে প্রশ্ন আসছে, এটা আমাদের সরকারের টেলি যোগাযোগ ব্যবস্থা, টেলি যোগাযোগ ব্যবস্থা, জোনায়েদ আহমেদ পলক না, টেলি যোগাযোগ ব্যবস্থার দুইটা সাবমেরিন কেবল আছে, সি মি উই, সিএমই উই 4, এটা একটা সিএমই উই 4, আর এটা হচ্ছে সিএমই উই 5 সাবমেরিন কেবল। এখন এই যে সাবমেরিন কেবল আছে, এই সাবমেরিন কেবলের আবার ল্যান্ডিং স্টেশন আছে। বাংলাদেশের প্রথম সাবমেরিন কেবল যেটা, বাংলাদেশের প্রথম সাবমেরিন কেবল যেটা, প্রথম সাবমেরিন কেবল, বাংলাদেশের প্রথম সাবমেরিন কেবল যেটা, এটার ল্যান্ডিং স্টেশন আছে কক্সবাজার। বাংলাদেশের প্রথম সাবমেরিন ল্যান্ডিং স্টেশন আছে কক্সবাজারে। বাংলাদেশের দ্বিতীয় সাবমেরিন দ্বিতীয় সাবমেরিন কেবলের ল্যান্ডিং স্টেশন এটা আছে আবার পটুয়াখালী, পটুয়াখালী। তাহলে দেখেন, দুইটাই হচ্ছে সমুদ্রবর্তী, তাই না? দেখেন, দুইটাই হচ্ছে কি বলে এটাকে, সমুদ্র। তাহলে সাবমেরিন ল্যান্ডিং স্টেশন প্রথম আছে কক্সবাজারে, কক্সবাজারের ঝিলং যায়, আরেকটা আছে পটুয়াখালীতে, পটুয়াখালী কলাপাড়াতে, ওখানে সাবমেরিন, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে। 17 নম্বর প্রশ্নটা ওই বছরের সাম্প্রতিক প্রশ্ন, আমরা এটা পড়ছি না। 17 নম্বর প্রশ্নটা আমরা 17টা স্কিপ করছি, 17 স্কিপ করছি। দেখি আর কি আসছে। 18, মূল্য সংযোজন কর কবে চালু হয়েছে? আমি এটা নিয়ে আলোচনা করেছি ক্লাসে। দেখেন, বলেছে মূল্য সংযোজন কর। এই মূল্য সংযোজন করটা কি? মূল্য সংযোজন করটা হলো ভ্যাট। মনে আছে ভ্যাটের কথা? বলেছিলাম যে আপনাকে 5%, 7%, 10%, 15%, এই 4টা স্তরে ভ্যাট দিতে হয়। তাহলে ভ্যাটের যে স্তর, এই ভ্যাটের স্তর হচ্ছে 4টি। কয়টা? 4টা, 5, 7, 10, 15%। ভ্যাটের সর্বনিম্ন স্তর হচ্ছে 5, সর্বোচ্চ স্তর হচ্ছে 15। এই ভ্যাটকে বলা হয় পরোক্ষ কর, পরোক্ষ কর, পরোক্ষ কর। ভ্যাটকে কি বলে? পরোক্ষ কর। দেখবেন, কোন একটা কিছু কিনলেই সেটার সাথে ভ্যাট যুক্ত হয়, মানে ভ্যালু যুক্ত হয়, ভ্যালু অ্যাড করা হয়। তাহলে এই ভ্যাট 1991 সালে চালু হয়েছে।
তাহলে 1 জুলাই 1991 সালে ভ্যাট চালু হয় এবং সরকারের সর্বোচ্চ রাজস্ব আদায় হয় এই ভ্যাট থেকে। প্রশ্ন আসে, বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব, বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আদায় হয় এই ভ্যাট থেকে। সর্বোচ্চ রাজস্ব পায় সরকার ভ্যাট থেকে, ভ্যালু অ্যাডেড ট্যাক্স থেকে বা মূল্য সংযোজন কর থেকে। খেলাধুলা নিয়ে প্রশ্ন হয়েছে, খেলাধুলা দেখেন কি বলেছে। খেলাধুলা বলেছে যে ক্রিকেট খেলা নিয়ে আসছে। এখন ক্রিকেটের কোন জায়গা, ক্রিকেটের টেস্ট মর্যাদা কবে লাভ করেছে? তাহলে বাংলাদেশ ক্রিকেটের টেস্ট মর্যাদা কবে লাভ করবে? খেলাধুলা 20 নাম্বার প্রশ্ন নাম্বার 20। তাহলে ক্রিকেটের টেস্ট মর্যাদা বাংলাদেশ 2000 সালে লাভ করেছে। কত সাল? 2000 সালে। একটু পড়তে হবে। অর্থাৎ এই খেলাধুলা নিয়ে আপনি দুইটা জায়গা থেকে প্রশ্ন করবেন। এক হলো কিছু বেসিক ইনফরমেশন জানবেন খেলাধুলার, আর বেশিরভাগই খেলাধুলার আসে সাম্প্রতিক থেকে। ওই বছরে কাতার বিশ্বকাপ, ওই বছরে ফুটবল আসর, ওই বছরের অলিম্পিক, ওই বছরে কে স্বর্ণপদক পেল, এই রিলেটেড প্রশ্ন খেলাধুলা থেকে আসে। তো সাম্প্রতিক কিছু প্রশ্ন খেলাধুলা থেকে আসবে। ওকে, আচ্ছা, এরপরে কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে? তাহলে দেখেন, কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে? ভারতের, এখানে তো সবগুলাই ভারতের রাজ্য। তাহলে কর্ণফুলী নদী ওই যে আমাদের কি বলে খরস্রোতা নদী, চট্টগ্রামের দিকে। তাহলে এই চট্টগ্রামের যে খরস্রোতা নদী সেটা হচ্ছে কর্ণফুলী নদী। এই কর্ণফুলী নদী তাহলে চট্টগ্রামের দিকে একটু চিন্তা করেন তো, এই চট্টগ্রামের দিকে কোন জায়গাটা আছে? পার্বত্য চট্টগ্রামের দিকে। সে পার্বত্য চট্টগ্রাম, সেভেন সিস্টার্স এর কথা চিন্তা করেন। সেভেন সিস্টার্স এর এইখানে একটা জায়গা আছে না, মিজোরাম। এই যে মিজোরাম, তাহলে এই মিজোরাম থেকে আমাদের এই কর্ণফুলী নদীর উৎপত্তি হয়েছে, মিজোরাম থেকে। কোথা থেকে? মিজোরাম। তাহলে আমি অনেকগুলো অপশন ব্যাখ্যা করলাম এবং টপিক ব্যাখ্যা করলাম। এর মধ্যে টপিকগুলো আমার নিজেরই মনে আছে কি কি টপিক। আপনারা আইডেন্টিফাই করেছেন কিনা আমি জানি না, বাট করতে পারলে ভালো। আপনি এখন আইডেন্টিফাই করলে চাকরির জন্য আর লাগবে না। খেয়াল করেন, সেটা হলো আমরা সংসদ থেকে প্রশ্ন দেখেছি, আমরা খেলাধুলা থেকে দেখেছি, নদ নদী থেকে দেখেছি, আমরা ব্যক্তি থেকে দেখেছি, আমরা সরকার ব্যবস্থা থেকে প্রশ্ন দেখলাম। মোটামুটি এই টপিক গুলোই তো আসছে, সংবিধান থেকে দেখলাম। আচ্ছা, চলেন তাহলে 25 ডান। আচ্ছা, আপনারা কি আমার পড়া বোঝেন? মৌসুমী বলছে, ভাইয়া আপনার নাম কি? আজকে প্রথম ক্লাস আপনার। আমার নাম হলো অর্ণব আহমেদ ফাহিম। আমি মিহিজিকে সিরিজের সহযোগী লেখক এবং সাধারণ জ্ঞানের শিক্ষক। উপজাতি, হ্যাঁ। আচ্ছা, আমার পড়াটা কি বোঝেন? আমি কি বোঝাইতে পারি আপনাকে? আমি কি বোঝাতে পারি? পড়াটা বোঝাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, বোঝেন কি? এই যে আমি আপনাকে প্রশ্ন সলভ করাচ্ছি, এখানে স্লাইড দিয়ে দিলে উত্তর তো আমার ছোট ভাইও পারবে। হ্যাঁ, আমার ছোট ভাইও পারবে, আমার ছোট বোনও পারবে। যদি স্লাইড দিয়ে দেই, উত্তর পাশে দিয়ে দেই, আমার ছোট ভাই ছোট বোনও পারবে। শুধু কয়েকটা শিখানো বুলি বলাই দিতে হবে। কয়েকটা শিখানো বলি বলতে হবে যে, ওকে ভেরি গুড, তোমরা সবাই কমেন্ট করো, তোমরা ইনশাল্লাহ, ওকে থ্যাংক ইউ, এর পরের কোশ্চেন, এগুলো কয়েকটা মানে শিখানো বুলি বলে দিলে ও এই ক্লাস নিতে পারবে। ব্যাখ্যা করাটা মেইন, ব্যাখ্যা করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোন টপিক থেকে আসলো, কিভাবে আসলো, এটা রিলেটেড আর কি হতে পারে, এগুলো মেইন। সময় স্বল্পতার কারণে আমি সব বুঝাইতে পারি না। ওকে, চলেন আমরা 24-এ আসবো। দেখেন প্রশ্ন নাম্বারটা কি, 1 নাম্বার প্রশ্ন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কত জন? তাহলে এই টপিক বেসিক্যালি মুক্তিযুদ্ধ। এই মুক্তিযুদ্ধের সাথে যে খেতাব সরকার দিয়েছে 1973 সালে, সেই খেতাব থেকে আসছে। আমি আবারও বলেছি এই যে খেতাবগুলোকে 4টা শ্রেণীতে ভাগ করা যায়। বীর বলেছে, বীর উ বিপ্র, বীর উবিপ্র। তাহলে এই বীর শ্রেষ্ঠ হচ্ছে 7 জন। বীর উত্তম হচ্ছে যারা অ্যাকচুয়ালি মুক্তিযুদ্ধ করেছে, এই মুক্তিযুদ্ধের জন্য যারা বীর উত্তম হয়েছে, এরকম মানুষ হচ্ছে 67 জন। আরেকজন ব্যক্তি আছে যিনি বঙ্গবন্ধুর পরিবারের জন্য আত্মত্যাগ করেছিলেন, তিনি মুক্তিযুদ্ধের জন্য পান নাই, তিনি হচ্ছে ব্রিগেডিয়ার জামিল। ওনাকে সহ আমরা বলি বীর উত্তম হচ্ছে 78 জন, কিন্তু স্বাধীনতা যুদ্ধের জন্য 67। আর যদি বলে টোটাল কত, তাহলে 68 আমি দাগাবো। আবারও বলি, বীর উত্তম মুক্তিযুদ্ধ করে বীর উত্তম ব্যক্তি পেয়েছেন এরকম খেতাব 67 জন। ব্রিগেডিয়ার জামিল আছেন,
তিনি বঙ্গবন্ধুর পরিবারের জন্য আত্মত্যাগ করে তিনি একটা খেতাব পেয়েছেন, নাম হলো বীরুত্তম খেতাব। তাকে সহ হলো আমরা 68 জন পড়ি। আচ্ছা, এরপরে আসে বীর বিক্রম। এই বীর বিক্রম হচ্ছে এখন বর্তমানে 174 জন, আগে 175 ছিল, এখন বাদ গিয়েছে। আর এদিকে বীর প্রতীক ছিলেন 426 জন, আগে ছিল, এখন 424 জন। এটা হচ্ছে বর্তমান আপডেট তথ্য। এখন প্রশ্ন এখানে কি চেয়েছে, প্রশ্ন দেখেন কি, যে বীর উত্তম উপাধিতে ভূষিত হয়েছে করা হয় কতজনকে, বীর উত্তম। তাহলে দেখেন বলছে স্বাধীনতা যুদ্ধে, তাহলে স্বাধীনতা যুদ্ধে বীর উত্তম কতজন আমি দাগাবো, এখানে কতজন দাগাবো, এখানে হচ্ছে এখন এই যে এখানে বাতিল হয়েছে খেতাব, অর্থাৎ একজনের খেতাব বাতিল করে এখন 67 করা হয়েছে। আমি অ্যান্সার দাগাবো 67 দাগাবো, কারণ স্বাধীনতা যুদ্ধে বলেছে, স্বাধীনতা যুদ্ধের জন্য 67। এটা আগের প্রশ্ন দেখে এখানে 68 ছিল, ওই যে ডালিম তাকে বাদ দিয়েছে গিজের থেকে। তাহলে দেখেন এখানে অ্যাকচুয়ালি অ্যান্সার হবে 67। আর যদি বলে মোট কতজন, তখন আমি অ্যান্সার দেখাবো 68, ওই ব্রিগেডিয়ার জামিলকে সহ। আমি আশা করি বুঝাইতে পারলাম। কাজে একটু প্রশ্নটা খেয়াল করবেন, যদি বলে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের জন্য খেতাব প্রাপ্ত কতজন বীর উত্তম, তখন আমি 67 দেখাবো। অপশন দেখবেন কোথায় 67 আছে। যদি কোনো কারণে 67 না থাকে, যদি কোনো কারণে 67 না থাকে আর প্রশ্নে বলে দেয় যে স্বাধীনতা যুদ্ধের জন্য, তখন আপনি বাধ্য হয়ে 68 দাগাবেন, কারণ অপশন আর নাই, এই জন্য দাগাবেন। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। ওকে, এরপরে আসুন জিয়া সার আচ্ছা, সার কারখানা সম্পদ। আমরা গতদিনও সম্পদ নিয়ে প্রশ্ন দেখেছি, যে এই যে সার শিল্প, কয়লা শিল্প, কাগজ শিল্প, হ্যাঁ, চা, পাট, এগুলো নিয়ে প্রশ্ন হয়। জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম কি, ইউরিয়া না টিএসপি? অনেকবার ফসলের জন্য একটা গুরুত্বপূর্ণ যে ইটা, সেটা হচ্ছে ইউরিয়া সার। জিয়া সার কারখানায় উৎপাদিত হয় সবচেয়ে বেশি ইউরিয়া সার। ওকে, 3 নম্বর প্রশ্ন, জাতীয় বিষয়াবলী। 3 নম্বর প্রশ্ন হচ্ছে জাতীয় বিষয়াবলী, অর্থাৎ এখানে আপনি পতাকা পড়বেন, এখানে পড়বেন আপনি মানচিত্র পড়বেন, এখানে জাতীয় সঙ্গীত পড়বেন, এখানে আপনি রণসঙ্গীত পড়বেন, অর্থাৎ সামরিক সঙ্গীত পড়বেন, হ্যাঁ, এরপরে প্রতীক পড়বেন, এখানে পড়বেন লোগো, বাংলাদেশের যে অফিসিয়াল লোগো আছে সেই লোগো পড়বেন। এই সবগুলো হচ্ছে জাতীয় বিষয়াবলীর টপিক, জাতীয় বিষয়াবলীর টপিক। এখন প্রশ্নটা কি চেয়েছে, জাতীয় বিষয়াবলীর টপিক এগুলো। এখন প্রশ্ন চেয়েছে যে জাতীয় পতাকার ডিজাইনার বা মূল রূপকার কে, জাতীয় পতাকার ডিজাইনার বা মূল রূপকার। একটু আসেন তো, জয়নুল আবেদিন তিনি একজন শিল্পাচার্য, জয়নুল আবেদিন তিনি শিল্পাচার্য, তিনি আমাদের যে সংবিধান আছে সেই সংবিধানের সাথে জড়িত, তিনি সংবিধানের ডিজাইনার, অর্থাৎ সংবিধানের অঙ্গ সজ্জাকারী। এই জয়নুল আবেদিন আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয় আছে সেটার চারু কারু কলা অনুষদের প্রতিষ্ঠাতা। এই জয়নুল আবেদিনের সাথে জড়িত নদী হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরে তিনি জন্মগ্রহণ করেছেন, অর্থাৎ তার স্মৃতি সংগ্রহশালা আছে ময়মনসিংহে, যিনি জয়নুল আবেদিন। এরপরে ভাস্কর হামিদুর রহমান, এরপরে চিত্রশিল্পী হাশেম খান, এরপর আছে পটুয়া কামরুল হাসান। এই কামরুল হাসানের উপাধি হচ্ছে পটুয়া। কি পটুয়া? এখন প্রশ্ন হলো কেন তাকে আসলে পটুয়া বলা হতো, কেন বলা হতো পটুয়া? কারণ তিনি অনেক বেশি পরিমাণ পটচিত্র করতেন। পটচিত্র মানে হচ্ছে কাপড়ে আঁকা চিত্র, পটচিত্র মানে হচ্ছে কাপড়ে আঁকা চিত্র। তিনি অনেক বেশি পরিমাণে এটা আঁকতে পটু ছিলেন, যার কারণে তাকে বলা হতো পটুয়া কামরুল হাসান। আমাদের যে বর্তমান যে পতাকাটা আছে, এই পতাকার ডিজাইনার হচ্ছেন এই আমাদের পটুয়া কামরুল হাসান। শুধু তাই নয়, আমাদের যে বিমানের যে বলাকা আছে, এই বলাকার ডিজাইনার পটুয়া কামরুল হাসান। আবার আরো অনেকগুলো চিত্রকর্ম আছে, চিত্রকর্মের একটা ক্লাস আছে আমাদের পেড ব্যাচে, সেই ক্লাসগুলোতে এগুলো আলোচনা হয়। সো এই পটুয়া কামরুল হাসান আমাদের যে বর্তমান পতাকাটা আছে এটার ডিজাইনার। আর পূর্বে যে পতাকাটা ছিল, অর্থাৎ পতাকার ভিতরে যে মানচিত্র ছিল, সেই মানচিত্র খচিত পতাকার ডিজাইনার ছিলেন কুমিল্লার শিবনারায়ণ দাস। এই যে এইভাবে একটু ব্যাখ্যা করবেন, ব্যাখ্যা করে রিলেট করে পড়বেন। 4 নম্বর প্রশ্ন আপনি পারবেন। আমি একটু আগে ব্যাখ্যা করাতে গিয়ে 4 নম্বর প্রশ্নটা বলেছি, দেখেন আমি ব্যাখ্যা করাতে গিয়ে 4 নম্বর প্রশ্নটা বলে ফেলেছি অলরেডি। আপনি যদি একটু ভালো করে মন দিয়ে শুনে থাকেন তাহলে পারবেন। কি বলেছি, কোন উৎস থেকে, প্রশ্ন হলো কোন উৎস থেকে বাংলাদেশ সরকার সর্বোচ্চ রাজস্ব আদায় করে? আমি একটু আগে বললাম
কোন উৎস থেকে? দেখেন আমি বলেছিলাম না ভ্যাট, ভ্যাট আলোচনা করেছিলাম। তাহলে ভ্যাট, ভ্যাট মানে হচ্ছে মূল্য সংযোজন কর, যেখান থেকে সর্বোচ্চ কি করা হয়, রাজস্ব আদায় করা হয়। আচ্ছা এখানে দেখেন আয়কর, আমি ভ্যাটকে কি বলেছিলাম, পরোক্ষ কর বলেছিলাম না? পরোক্ষ কর অর্থাৎ এটা আমরা সরকারকে ইনডিরেক্ট ভাবে দেই। সরকারকে কি ইনডিরেক্ট ভাবে দেই না? ইনডিরেক্ট, এটা সরকারকে ইনডিরেক্ট ভাবে দেয়, এটা একটা ট্যাক্স, ইনডিরেক্ট ট্যাক্স। কোন একটা ব্যক্তিকে বা প্রতিষ্ঠানকে দেই, কাপড় কিনতে গেলে দেই, খাইতে গেলে দেই। আচ্ছা এটা হচ্ছে মূল্য সংযোজন কর, ভ্যাট পরোক্ষ করে এটা। আয়কর, এই আয়করটা কি? ধরেন আপনি একটা সরকারি চাকরি করবেন, ধরে নেন আপনি একটা অফিসার হলেন, সরকারি কর্মকর্তা। আপনার মাসের বেতন থেকে সরকার একটা ট্যাক্স কেটে নেবে, যেটাকে আমরা বলি আয়কর বা ইনকাম ট্যাক্স। এই আয়করের ইংরেজি হচ্ছে ইনকাম ট্যাক্স, ইনকাম ট্যাক্স। এখন এইটা সরকারকে আপনি কি ডিরেক্ট দিচ্ছেন না? ডিরেক্ট দিচ্ছেন, আপনার হাতেও আসতেছে না, এটা সরকারকে আপনি ডিরেক্টলি দিয়ে দিচ্ছেন। আয়ের উপর ধার্যকৃত করকে বলা হয় আয়কর, যেটা ডিরেক্ট ট্যাক্স। অর্থাৎ এই আয়করটা হচ্ছে প্রত্যক্ষ কর, প্রত্যক্ষ কর, প্রত্যক্ষ কর। আচ্ছা এরপরে ভূমি রাজস্ব। আমরা আমাদের গ্রামে দেখবেন ভূমি অফিস আছে, শহরাঞ্চলে আছে। সেই ভূমি অফিসে গিয়ে আমরা খাজনা দেই, ভূমির আমাদের একটা কাগজ দেয়, সেই ভূমির উপর রাজস্ব দেই, যেটা সেটা হচ্ছে ভূমি কর বা ভূমি রাজস্ব বা খাজনা। এটাও আমরা সরকারকে প্রত্যক্ষ ভাবে দেই, অর্থাৎ এটাও একটা ডিরেক্ট ট্যাক্স। তাহলে ডিরেক্ট ট্যাক্স হচ্ছে আয়কর এবং ভূমি কর। অপরদিকে আমদানি শুল্ক, আমদানি শুল্কটা কি? আমদানি শুল্ক, ধরেন আমি বাইরে থেকে কিছু নিয়ে আসব। এই যে বাংলাদেশে গাড়ি আছে না, ধরেন টয়োটা গাড়ি, টয়োটা গাড়ির একটা প্রিমিয় গাড়ি বা টয়োটার ব্র্যান্ডের, টয়োটা হচ্ছে জাপানিজ ব্র্যান্ডের গাড়ি। বাংলাদেশে যত গাড়ি আছে সব দেখবেন জাপানিজ ব্র্যান্ডের গাড়ি। তো এই টয়োটা ব্র্যান্ডের গাড়ি যদি আমি জাপান থেকে বাংলাদেশে আমদানি করি, আমদানি করছে, আনাচ্ছি, তো আনালে এই গাড়ির উপর আমাকে 200% ট্যাক্স দিতে হয়। একটা গাড়ির উপর 200% ট্যাক্স, যা কিনবে 200% ট্যাক্স। তো এইটাকে বলা হয় আমদানি শুল্ক। অথবা অথবা ধরে নেন আমি ইন্ডিয়া থেকে একটা আইফোন কিনে নিয়ে আসবো, অথবা আমি ভারত থেকে কয়েকটা আইফোন নিয়ে আসছি। সে আইফোন আমার এয়ারপোর্টে আসার পরেই আমাকে বলবে যে এটার উপর আপনাকে একটা ট্যাক্স দিতে হবে, আমদানি করেছেন আপনি, এটা কোনো বিক্রির কাজের জন্য আপনি করছেন, তাহলে এটা ট্যাক্স দিতে হবে। একটা নির্দিষ্ট পার্সেন্টেজে এই আমদানি শুল্কটা হয়। বুঝাইতে পারলাম? সো এটা অর্থনীতির একটা টপিক, আমাদের পেড ব্যাচের ক্লাসে অর্থনীতির এই টপিকগুলো আলোচনা হবে ইনশাআল্লাহ। তো আমি বলে দিলাম অনেকগুলো জিনিস, কমন পাবেন, হয়তো পরবর্তীতে কোশ্চেন পড়তে গেলে কমন পাবেন। 5 নম্বর প্রশ্ন বিগত সময়ে অনেকবার আলোচনা করেছি, বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। তাহলে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম হচ্ছে সেন্ট মার্টিন, যেটা কোথায় আছে? কক্সবাজারে আছে। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম হচ্ছে সেন্ট মার্টিন, আছে কক্সবাজারে। আচ্ছা এরপরে হাতিয়া দ্বীপ, এই হাতিয়া দ্বীপ আছে নোয়াখালীতে, নোয়াখালীতে আছে হাতিয়া দ্বীপ। এরপরে মহেশখালী দ্বীপ আছে, এটা একমাত্র পাহাড়ি দ্বীপ, এটাও আছে কক্সবাজারে, এটা বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ, মহেশখালী দ্বীপ কক্সবাজারে। এরপরে এই যে সন্দ্বীপ, এটা আছে চট্টগ্রামে, সন্দ্বীপ আছে কোথায়? চট্টগ্রামে। তাহলে বাংলাদেশের কোরাল আইল্যান্ড, বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ, তার নাম হচ্ছে সেন্ট মার্টিন, যেটা কক্সবাজারে আছে। কোথায় আছে? কক্সবাজারে। 5-এর অ্যান্সার হবে সেন্ট মার্টিন। 6 নম্বর প্রশ্ন আমরা বিগত সময় অনেকবার করেছি, 6 প্রশ্ন 6 আমরা বিগত সময় অনেকবার করেছি। অ্যান্সার করেন তো ভাই, প্রশ্ন 6-এর অ্যান্সার করেন, প্রশ্ন 6-এর অ্যান্সার করেন, প্রশ্ন 6-এর অ্যান্সার করেন, প্রশ্ন 6-এর অ্যান্সার করেন। প্রশ্ন 6-এর অ্যান্সার করেন, আমি জানি আপনারা পারবেন। আইনের দৃষ্টিতে সমতা, আইনের দৃষ্টিতে সমান, অর্থাৎ সকল মানুষ, সবার জন্য আইন সমান, আইনের দৃষ্টিতে সমতা। তাহলে আইনের দৃষ্টিতে সমতা কত নং অনুচ্ছেদ? 27 নং অনুচ্ছেদ। আচ্ছা এর পরের প্রশ্নটা, এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এই প্রশ্নটা আশা করি আপনার পারার কথা। দেখেন তো, চেষ্টা করেন তো এই প্রশ্নটা পারেন কিনা। প্রশ্ন নম্বর হচ্ছে স্বাধীনতার পর ডাক টিকিটে কার ছবি ছিল? কিসের ছবি ছিল স্বাধীনতার পরে? ডাক টিকিটে কিসের ছবি ছিল? 7 নম্বর প্রশ্ন, প্রশ্ন নম্বর 7, ডাক টিকিটে কিসের ছবি ছিল? 7-এর 4। এই ডাক টিকিট নিয়ে অনেকগুলো প্রশ্ন আসে। ডাক ও টেলিযোগাযোগ ব্যবস্থা, ডাক যোগাযোগ ব্যবস্থা। দেখেন এই যে বাংলাদেশ একটা দেশ, এই বাংলাদেশের সাথে ইসরায়েল, ইসরায়েল, এই ইসরায়েলের এই দেশটার সাথে কোনো ডাক যোগাযোগ নেই,
এই দেশটার সাথে আমাদের কোনো ডাক যোগাযোগ নেই, এই দেশটার সাথে আমাদের কোনো টেলিযোগাযোগ নাই, এই দেশটার সাথে আমাদের কোনো বাণিজ্যিক সম্পর্ক নাই, এই দেশটার সাথে আমাদের কখনো কূটনৈতিক সম্পর্ক নাই। তাহলে বাংলাদেশের সাথে যে দেশের ডাক যোগাযোগ, টেলিযোগাযোগ, বাণিজ্যিক, কূটনৈতিক সম্পর্ক নাই, সেই দেশটার নাম হচ্ছে ইসরায়েল। খেয়াল করেন, তাইওয়ান একটা দেশ আছে, তাইওয়ান। এই তাইওয়ানের সাথে আমাদের কোনো ডাক যোগাযোগ নাই, কিন্তু বাণিজ্যিক যোগাযোগ নাই, কিন্তু কূটনৈতিক সম্পর্ক আছে। তাইওয়ান একটা দেশ। এখন স্বাধীনতার পরে যে ডাক টিকিট হয়েছিল, এই ডাক টিকিট কি কাজে ব্যবহার করা হয়? যোগাযোগ কাজে ব্যবহার করা হয় না, খামের উপরে। সে ডাক টিকিটের যে ছবি ছিল, সে ছবি কিসের ছবি ছিল? জাতীয় স্মৃতিসৌধ, লালবাগ কেল্লা, সোনা মসজিদ, শহীদ মিনার। তা দেখেন, জাতীয় স্মৃতিসৌধ আছে সাভারের নবীনগরে, সোনা মসজিদ এটা হলো চাঁপাই নবাবগঞ্জে আছে, লালবাগ কেল্লা এটা পুরান ঢাকায় আছে, শহীদ মিনার এটা হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে আছে। তাহলে এই শহীদ মিনারের প্রথম যে ছবি ছিল সেটা হচ্ছে আমাদের এই শহীদ মিনারের ছবি। বুঝাইতে পারলাম? আসেন, 8 নাম্বার প্রশ্ন স্কিপ করেন, আমরা 9ও স্কিপ করে যাচ্ছি, 10-এ যাবো আমরা। 10-এ আমরা পড়বো 10। অ্যান্সার করেন 10। তাইওয়ান হচ্ছে চীনের অধীনে একটা অঞ্চল। সাক্ষাৎ শুভ, তাইওয়ান হলো চীনের অধীনে একটা স্বায়ত্তশাসিত অঞ্চল, চীনের অধীনে স্বায়ত্তশাসিত অঞ্চল। দশ উত্তর করার চেষ্টা করেন, এরপরে 12 উত্তর করার চেষ্টা করবেন। দশ উত্তর করছেন। বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটা? বরেন্দ্র গবেষণা জাদুঘর। হ্যাঁ, অনেকবার বলেছি। হ্যাঁ, 1910 সালে প্রতিষ্ঠিত হওয়া জাদুঘরের নাম হলো বরেন্দ্র গবেষণা জাদুঘর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে আছে। 11 নম্বর না, এরপরে বললাম 12 প্রশ্নের উত্তর করতে। 12, বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দরের নাম কি? বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দরের নাম আমাদের যশোর জেলায়, বেনাপোল যশোর। আচ্ছা, দেখেন, বেনাপোল যশোর, হিলি দিনাজপুর, সোনা মসজিদ চাঁপাইনবাবগঞ্জে আছে। এই যে সোনা মসজিদ, এই যে এটাই অনেকবার পড়িয়েছি। এই দেখেন, এই যে সোনা মসজিদের সাথে পরের কোশ্চেনটা রিলেটেড। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধি আছে কোথায়? এই চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ প্রাঙ্গণ। ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধি চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ প্রাঙ্গণে। আচ্ছা, এখানে অনেকগুলো আছে, এগুলো ব্যাখ্যা করা যায়। যেমন নাটোরে দীঘাপতিয়া রাজবাড়ি আছে, দীঘাপতিয়া রাজবাড়ি নাটোরে যেটা, হ্যাঁ। এরপরে নওগাঁতে আছে সোমপুর মহাবিহার, নওগাঁতে। জয়পুরহাট এটা বিখ্যাত হচ্ছে খনিজের জন্য, এখানে কিছু কিছু জায়গায় এই পাথর পাওয়া গেছে। সম্প্রতি 14-15 স্কিপ করলাম। কাজী নজরুল ইসলামের সাথে জড়িত ধূমকেতু কোন ধরনের প্রকাশনা? ধূমকেতুটা একটা পত্রিকা ছিল। কাজী নজরুল ইসলাম 3টা পত্রিকার সম্পাদনা করতেন। একটা হচ্ছে লাঙ্গল, ধূমকেতু, আর একটা যেন কি, লাঙ্গল, ধূমকেতু, আর একটা যেন কি আছে, মনে করতে পারছি না। লাঙ্গল পত্রিকা, ধূমকেতু পত্রিকা, আর একটা কি যেন একটা পত্রিকা আছে, যে পত্রিকা তিনি সম্পাদনা করতেন। এবং তিনি একটা চলচ্চিত্র অভিনয় করেছিলেন, নাম হচ্ছে ধূপ নামক একটা চলচ্চিত্র। আচ্ছা, কাজী নজরুল ইসলামের কবিতা, বিদ্রোহী কবিতা, বলবীর চির অন্যতম মশির। যাই হোক, বাংলাদেশের সম্প্রতি এই জেলায় চা বাগান করা হয়। আচ্ছা, একটু বলে দেই এই কোশ্চেনটা। নবযুগ, হ্যাঁ, ধূমকেতু, নবযুগ, নাঙ্গল পত্রিকা, 3টা পত্রিকা। দেখেন, 17 নম্বর কোশ্চেনটা সাম্প্রতিক। 17 নম্বর কোশ্চেনটা সাম্প্রতিক, কিন্তু এটা এখনো আসে এই প্রশ্নটা। সেটা হচ্ছে এই সম্প্রতি না বাদ দিয়ে এখানে বলে দেয় বাংলাদেশের কোন সমতল জেলায় চা চাষ করা হয়। সমতল, খেয়াল করে, সমতল হিসেবে এই পঞ্চগড়ে বর্তমানে এই চায়ের চাষ করা হচ্ছে। আমরা জানি এই চা চাষ করা হয় হলো সিলেটে, এই পাহাড়ি অঞ্চলগুলোতে।
যে সমতল ভূমিতে এই পঞ্চগড়ে চাষ করা হয়, যেই চায়ের নাম হলো মিনা চা। মিনা চা এই চায়ের নাম। এই চাটা চাষ করেছে সর্বপ্রথম কাজী কাজী টি এস্টেট কোম্পানি। কাজী টি এস্টেট কোম্পানি এটা। এবং ওখানে মানুষ ঘুরতেও যায়, এই কাজী টি এস্টেট কোম্পানিতে মানুষ ঘুরতে যায়, চা বাগান করেছে সুন্দর। আমি গিয়েছিলাম এখানে, এই পঞ্চগড়ে, এই চা বাগানে। 18 বাংলাদেশের এই জেলায় সম্প্রতি প্রথম রেল যোগাযোগ, লাগবে না ওটা ওই বছরে। আইন শৃঙ্খলার বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার। আচ্ছা, আসেন 20-এর দিকে আসেন। যে প্রশ্নগুলো আপনাদের এই মুহূর্তের জন্য দরকার নাই, সেই প্রশ্নগুলো আমি একটু স্কিপ করে করে যাচ্ছি, কারণ আপনি প্রশ্ন ব্যাংক সলভ করার সময় আপনাকে যেন বুঝতে পারেন আপনি কোনটা স্কিপ করতে হবে আর কোনটা পড়তে হবে। দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম কি? আশা করি পারবেন। দক্ষিণ তালপট্টি দ্বীপ অনেকবার প্রশ্ন হয়েছে। দক্ষিণ তালপট্টি, দেখেন এই কুতুবদিয়া আছে কক্সবাজার, কুতুবদিয়া কক্সবাজার, এটা বাতি ঘরের জন্য বিখ্যাত। এটা লাইট হাউস, এটা লাইট হাউস বা বাতি ঘরের জন্য বিখ্যাত। এটা কক্সবাজারে আছে কুতুবদিয়া। এখানে একটা গ্যাস ক্ষেত্র আছে, যেটাকে আমরা বলি সামুদ্রিক গ্যাস ক্ষেত্র। এই কুতুবদিয়াতে একটা সামুদ্রিক গ্যাস ক্ষেত্র আছে। এরপরে সোনাদিয়া দ্বীপ, এই সোনাদিয়া দ্বীপ, এটাও সোনাদিয়া যে দ্বীপটা আছে এটা কক্সবাজারে আছে। সোনাদিয়া দ্বীপ কক্সবাজারে আছে। আচ্ছা, এরপরে সন্দ্বীপ, এটা আছে চট্টগ্রামে। সন্দ্বীপটা আছে চট্টগ্রামে। প্রাচীনকালে এখানে জাহাজ নির্মাণ করা হতো, এই সন্দ্বীপে জাহাজ নির্মাণ করা হতো প্রাচীনকালে। আর দেখেন পূর্বাশা, এই যে পূর্বাশা দ্বীপ, এই পূর্বাশা দ্বীপের আরেকটা নাম হলো নিউমোর। কি নাম? নিউমোর। অর্থাৎ নিউমোর বা পূর্বাশা, এই দুইটা দ্বীপেরই একটা নাম হলো দক্ষিণ তালপট্টি দ্বীপ। দক্ষিণ তালপট্টি দ্বীপ, যেটা 1970 সালে আবিষ্কৃত হয়েছিল। 1981 সালে এই দ্বীপটাকে ভারত দখল নেয় এবং 2010 সালে এই দ্বীপটা বঙ্গোপসাগরে তলিয়ে গিয়েছিল, এই দক্ষিণ তালপট্টি দ্বীপটা। এবং এই দক্ষিণ তালপট্টি দ্বীপকেই বলা হয় বাংলাদেশের পূর্ব দিকের আশা বা পূর্বাশা। দক্ষিণ তালপট্টি দ্বীপ বঙ্গোপসাগরে 2010 সালের মার্চ মাসে এটা তলিয়ে যায়। তাহলে 20-এর অ্যান্সার হচ্ছে দক্ষিণ তালপট্টি দ্বীপের পূর্ব নাম হচ্ছে পূর্বাশা। আচ্ছা, এরপরে দেখেন প্রশ্ন নাম্বার 21। হালদা ভ্যালি, ভ্যালি মানে হচ্ছে উপত্যকা। পরীক্ষায় এই উপত্যকা, তারপরে লেক, তারপরে বিল, তারপরে এই যে দ্বীপ, এই দ্বীপ রিলেটেড পরীক্ষায় প্রশ্ন আপনি পাবেন, অ্যাডমিশন বা চাকরি। হালদা ভ্যালি, হালদা ভ্যালি কোথায় আছে একটু ব্যাখ্যা করি। এই রাঙামাটিতে আছে সাজেক ভ্যালি, সাজেক ভ্যালি আছে রাঙামাটিতে। আচ্ছা, এরপরে আছে এই খাগড়াছড়িতে আছে হালদা ভ্যালি। হালদা নদী আছে না, হালদা, হালদা একটা নদীও আছে। এই হালদা ভ্যালি আছে খাগড়াছড়িতে। এবং এই হালদা নদী বাংলাদেশের মধ্যে, বাংলাদেশের ভেতরে যার উৎপত্তি এবং সমাপ্ত নদী, সেই নদীটার নাম হচ্ছে হালদা ভ্যালি, মানে হালদা নদী। এটা হচ্ছে এশিয়ার একটা প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র, হচ্ছে এই হালদা নদীটা। সো এরকম এই সন্দ্বীপ হচ্ছে একটা দ্বীপ। বান্দরবানে কোনো ভ্যালি নাই। মনে রাখবেন উপত্যকা গুলো হচ্ছে পার্বত্য অঞ্চলগুলোতে থাকে। সিলেটে কিছু আছে, যেমন বলিশিরা ভ্যালি মৌলভীবাজারে, সিলেটে আছে একটা। আর বাকিগুলো হচ্ছে পার্বত্য চট্টগ্রামের জায়গা। ওকে, আমরা 25 ডান। দেখেন 25 BCS ডান, 25 BCS ডান। কমেন্ট করেন 25 BCS ডান। আমার প্রশ্ন সলভ ক্লাসগুলো কেউ যদি একটু একটু ভালো করে দেখতে পারেন, হ্যাঁ, যদি প্রশ্ন সলভ ক্লাসগুলো একটু ভালো করে কেউ দেখতে পারেন, তাহলে যেটা আপনার জন্য যেটা ঘটবে সেটা হলো যে আপনি একটু ভালো করে ব্যাখ্যাটা বুঝতে পারবেন, কিভাবে ব্যাখ্যা করতে হয়, কোন প্রশ্নটা কিভাবে পড়তে হয়, কোনটা কোন টপিক থেকে আসে অ্যাকচুয়ালি, আপনি এটা বুঝতে পারবেন আশা করি। আমরা 25 to 43 পর্যন্ত বিসিএস সলভ করে ফেলেছি। এটা আপনার কাছে একটু আলহামদুলিল্লাহ মনে হচ্ছে না? যারা রেগুলার ক্লাস দেখেন, যারা রেগুলার দেখেন, দেখেন আমরা গত 2-3 দিনে আমরা এই বিসিএস এ 8টা লাইভ ক্লাস নিয়েছি। সেই 8টা লাইভ ক্লাসের মধ্যে আমি 43 থেকে পড়ানো শুরু করলাম, 25 এসে শেষ করলাম। আর এখন 25 থেকে আর 10 পর্যন্ত গেলে তার 15টা বিসিএস, খুব বেশি নাই, হয়তো আর 3-4টা পর্ব লাগবে, শেষ হয়ে যাবে বাংলাদেশ অ্যাফেয়ার্স। এরপর আপনি বাসায় রিভিশন করতে পারবেন। আপনার কাছে কি মনে হচ্ছে না যে এই ক্লাসটা অনেকটাই হেল্পফুল? আমার পেইড ব্যাচের শিক্ষার্থী তো এখানে ক্লাস করছে কয়েকজন, আবার ফ্রি ক্লাসও আপনারা করছেন।
তো দেখেন, আমি সবসময় যেটা বলার চেষ্টা করি সাধারণ জ্ঞান নিয়ে, সেটা হলো যে কোনো লুকোচুরি নয়, কোনো মিথ্যা নয়। সাধারণ জ্ঞানটা পড়তে হবে একটু অ্যানালাইসিস করে। আপনি অ্যানালাইসিস করে পড়তে পারলে আপনাকে আসলে সাধারণ জ্ঞানে কেউ আটকাতে পারবে না। এই সাধারণ জ্ঞানটা পড়তে হবে অ্যানালাইসিস করে। অ্যানালাইসিসটা কেমনে করবেন এটাই আমি আপনাকে দেখিয়েছিলাম। এই সাধারণ জ্ঞানটা আপনাকে অ্যানালাইসিস করতে হবে। এখন আপনি অ্যানালাইসিসটা কিভাবে করবেন এটা তো আপনার দেখালাম। আপনি যদি অ্যাডমিশন টেস্টের শিক্ষার্থী হন, তাহলে আপনি বিসিএস এর প্রশ্ন অ্যানালাইসিস করবেন, ঢাবির করবেন, রাবির করবেন, জাবির করবেন, চবির করবেন, জিএসটি করবেন, বিউপি করবেন, মেরিটাইম করবেন। অর্থাৎ জব সহ আপনি ইউনিভার্সিটির গুলো অ্যানালাইসিস করবেন। এটা আপনার প্রধান কাজ। কেমন প্রশ্নটা আসে, কেমন প্রশ্নটা আসে, কিভাবে আসে প্রশ্ন, দেখবেন এই সবগুলো পড়লে আপনি একটা পূর্ণাঙ্গ, একটা কম্প্যাক্ট একটা ধারণা পেয়ে যাবেন যে না, এরকম প্রশ্ন হয়। টপিক গুলো আপনার হাতের মুঠোয় চলে আসবে যে এই টপিক থেকেই হয় ভাই, এর বাইরে আর কোনো হয় না। আপনি যদি জব ক্যান্ডিডেট হন ভাই, তাহলে আপনি বিসিএস এর করবেন, আপনি নন ক্যাডার যতগুলো জব আছে করবেন, আপনি ব্যাংক গুলো করবেন, ব্যাংক জব। প্রতি সপ্তাহের যে শুক্রবার এক্সাম হয়, সেই শুক্রবার এবং শনিবার যে এক্সাম গুলো হয় সরকারি চাকরি, এইগুলো আপনি করবেন। এর পাশাপাশি এই ইউনিভার্সিটির কোশ্চেন গুলো আপনি একটু দেখবেন, কারণ ইউনিভার্সিটির কোশ্চেন যারা করে আর চাকরির প্রশ্ন যারা করে তাদের কমিটি প্রায় সেম, এর একই মানুষ, ঘুরিয়ে পেঁচিয়ে একই মানুষরা আসে। ঠিক আছে। এখন আমার একটা ব্যাচ আছে যারা এইচএসসি 24 ব্যাচের শিক্ষার্থী, তোমাদের জন্য আমার ঢাবি টার্গেট ব্যাচ, ডিউ টার্গেট ব্যাচ। এটার নাম ডিউ টার্গেট ব্যাচ হলেও এটাতে আসলে সব ইউনিভার্সিটির কে কাভার করা হয়, কাভার করা হবে। আর যারা এইচএসসি 23 ব্যাচ, সেকেন্ড টাইমার ব্যাচ, তোমাদের জন্য সেকেন্ড টাইমার ব্যাচ তো স্পেশাল আলাদা করে, অর্থাৎ সেখানে ঢাবি বাদে বাকি সবগুলোকে কাভার করা হবে। আর যারা বিসিএস ক্যান্ডিডেট বা জব ক্যান্ডিডেট, আপনাদেরকে আল্লাহর রাস্তায় এই ব্যাংকের এখানকার জবের যত জেনারেল নলেজ আছে সেগুলো পড়ানো হবে, প্রায় সব সিমিলার থাকে জেনারেল নলেজটা। এরপরে আসেন, এই ব্যাচটার ফি হলো 1020 টাকা, প্রায় 6 মাস ব্যাপী এটা কোর্স। আপনার যতক্ষণ না পর্যন্ত এক্সাম হচ্ছে ততক্ষণ আপনি এখানে পড়বেন এই ব্যাচটাতে। এবং এই ব্যাচের ক্লাসগুলো অনলাইনেই হবে এবং ক্লাসগুলো সবগুলো রেকর্ড থাকবে, রেকর্ড থাকবে। এবং অনলাইনে আপনি এক্সাম টেস্ট দিবেন, অনলাইনে এক্সাম আপনি দিবেন। কেউ যদি মনে করেন যে ভাই আমি একটু সাধারণ জ্ঞানটা ভালো করে পড়তে চাই, 30-এর মধ্যে 25 পাইতে চাই, বিসিএস এর 70-এর মধ্যে অন্তত 60 পাইতে চাই, জাহাঙ্গীরনগরে 50-এর মধ্যে 40 পাইতে চাই, বিউপিতে 40-এর মধ্যে 35 পাইতে চাই, রাজশাহীতে 30-এর মধ্যে 25 পাইতে চাই জেনারেল নলেজ, কারণ জেনারেল নলেজ ভালো না করলে তো আসলে চান্স পাওয়া কঠিন। তো তারা আসতে পারে, ইনশাল্লাহ যত্ন নিয়ে পড়াই দিব ভালো করে। যারা ক্লাস করছে তাদের কথা শুনতে পারেন, দেখতে পারেন ওপেন ফ্র্যাঙ্ক, যে ভাই স্যার কি আসলে টাকা নিয়ে প্রতারণা করে, টাকা নিয়ে পালাই যাবে না, ক্লাস কেমন হয়, ভালো হয় কিনা, বোঝেন কিনা, জিজ্ঞেস করেন মানুষজন, কমেন্ট দেখেন, আমাকে জিজ্ঞেস করেন, এরপরে যাচাই বাছাই করে ভর্তি হন। এটা আপনার কাছে আমার অনুরোধ থাকে। তো আমার কোর্স শুরু হয়েছে ইনশাআল্লাহ। আপনারা দেখেন নিচে একটা নাম্বার যাচ্ছে, 01793635815। এই যে আমি আবারও লিখে দিই নাম্বারটা, 01793635815। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা যারা ভর্তি হবেন, আপনি জাস্ট হোয়াটসঅ্যাপে আমাকে একটা এসএমএস দিবেন, বলবেন যে ভাই আমি জবের ব্যাচে ভর্তি হব, ভাইয়া আমি এইচএসসি 24 ব্যাচের শিক্ষার্থী, ভাইয়া আমি এইচএসসি 23 ব্যাচের শিক্ষার্থী। আপনি যে কোনো একটা বলবেন, আপনি যে ক্যান্ডিডেট হন, আমি ইনশাল্লাহ আপনাকে অ্যাড করে নিই। হ্যাঁ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের সাথে আবার আমার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।